হাই স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের যে 95 পেজের গ্রামার যে কন্টিনিউ করার কথা ছিল, আজকে তার তৃতীয় দিন, থার্ড ডে। আজকে থার্ড ডেতে মোটামুটি তোমাদেরকে আমি একটা গ্রামার নিয়ে চলে এসেছি। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। যাদের ক্লাসটা ভালো লাগছে প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে এবং কমেন্টও করবে ক্লাসটা কেমন লাগছে ক্লাসের শেষের পরে। তবে আমি তোমাদের কমেন্টের কাছ থেকে মোটিভেশন পাবো, তবে ক্লাসটা আরও ভালো করে যাতে করতে পারি তোমাদের আশীর্বাদে। এটা তোমাদের কাছে আমি কামনা করছি তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্টও করবে। ঠিক আছে, চলো আজকের তৃতীয় নম্বর ক্লাসে কী হয় তোমরা কন্টেন্ট দেখে বুঝতেই পারছো যে আজকে কী হতে চলেছে ক্লাসটা। চ্যানেলের নাম থাকছে আমার ফিউচার কম্পেনিয়ন ইংলিশ, ঠিক আছে। আর সঞ্জয় দাসের সঙ্গে আমার নাম সঞ্জয় দাস লেখাই হয়ে আছে। এবং আজকের টপিক থাকছে আমাদের ক্লাসের কনসেপ্ট অন টেন্সের উপরে বেস করে ক্লাস থাকবে। থার্ড ডে চলছে, তৃতীয় নম্বর ক্লাস চলছে। আমাকে আজকে কিছু ব্ল্যাঙ্ক পেজে একটু ক্লাস করাতে হবে, কিছু লিখতে হবে। দেখো একদম ছোটো ছোটো করে ভালো করে নিখুঁতভাবে দেখো, আমি দেখছি ছোটো ছোটো করে। ধরো বলেছি আমি যে টেন্স টেন্স নামটা দিয়েছি, ঠিক আছে, টেন্স। এবার দেখো TNS, টেন্স। টেন্স মানে কি না স্যার? কাল। কাল মানে কি না, আবার কাল মানে হচ্ছে সময়কে বোঝায়। কাল মানে সময়কে বোঝায়। এবারে দেখো টেন্স কাকে বলে না, টেন্স হচ্ছে এক কথায় বলা হয় হচ্ছে যে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। একদম ভালো করে দেখবে তোমরা, ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। নিখুঁতভাবে একদম বুঝিয়ে দেবো আজকে, পুরো টেন্স ক্লাসটা মাথার মধ্যে চলে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। ক্রিয়ার কালকে টেন্স বলা একটা কথাই, কিন্তু যত যাই গ্রামার করবে, যা গ্রামার ভয়েস, ন্যারেশন, সিম্পল, কমপ্লেক্স, সেন্টেন্স ট্রান্সফরমেশন যেখানে যাও না কেন, এই টেন্সকে ছাড়া অর্থাৎ ভার্বকে ছাড়া, এই ক্রিয়াকে ছাড়া, আমি ক্রিয়ার আগের দিন ভার্বের ক্লাসেও বলেছি, ক্রিয়াকে ছাড়া কোনোভাবেই অন্য কোনো গ্রামার সলভ করা কখনোই সম্ভব নয় আমাদের পক্ষ থেকে। তাই প্রত্যেককে ক্রিয়ার জায়গাটাকে খুব গুরুত্ব সহকারে দেখে নেব। উদাহরণ দিই, ক্রিয়ার কালকে, এই যে ক্রিয়ার কালকে কী করে টেন্স বলে সেটা আমরা একটু পরেই বাস্তবায়িত করব, উদাহরণ দিয়ে বাস্তবায়িত করব। চলো আমরা জানি প্রত্যেকে কি যে টেন্স কয় প্রকার না, টেন্স হচ্ছে 3 প্রকার। আমরা প্রত্যেকেই জানি টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। 2 হচ্ছে পাস্ট, 3 হচ্ছে ফিউচার। আমি পিডিএফ করতে পারতাম, পিডিএফে নিয়ে আসতে পারতাম ব্যাপারটাকে, কিন্তু তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমাকে লিখে লিখে বোঝাতে হচ্ছে, ঠিক আছে। দেখো যে চলো তাহলে টেন্স কয় প্রকার না, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, 3টে প্রকার। এদেরকে আবার কয় ভাগ করা হয়েছে না, এই 3টে টেন্সকে অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সকে, আবার পাস্ট টেন্সকে, এই প্রেজেন্টকে আবার 4টে করে ভাগে ভাগ করা হয়েছে, এই পাস্টকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে, ফিউচারকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রেজেন্ট টেন্সকে যে 4টে ভাগে ভাগ করা হয়েছে কী কী, কিংবা এই পাস্ট টেন্সকে যে 4টে ভাগে ভাগ করা হয়েছে, কিংবা ফিউচার টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকে একই নাম, শুধুমাত্র তাদের সামনে এগুলোকে বসিয়ে দিলেই, এই প্রেজেন্ট কথা বসিয়ে দিলেই 4টে হয়ে যাবে, আর পাস্ট কথা বসিয়ে আবার 4টে হয়ে গেলে, ফিউচার কথা বসিয়ে দিলে আবার 4টে হয়ে যাবে। কী কী? যেমন দেখো 1 নম্বর দিয়ে বলছি ইনডিফিনাইট। 1 নম্বর হলো ইনডিফিনাইট। 2 কন্টিনিউয়াস, 2 হচ্ছে কন্টিনিউয়াস। 3 কি না, 3 হচ্ছে পারফেক্ট। 4 কি না, 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে টেন্সকে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে আমাদের এই 4টে করে ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। মানে করার কোনো দরকার নেই, ঠিক আছে, মানে না করলে তোমরা ইজিলি বুঝতে পারবে। প্রত্যেকে বড় হয়েছে, ভালো করে দেখো। তাহলে কি বললাম, টেন্স কয় প্রকার না, টেন্স কাকে বলে, টেন্স মানে কাল, কাল মানে সময়। টেন্স হচ্ছে কাকে বলে না, ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টকে 4টে ভাগ করা হয়েছে, পাস্টকে 4টে ভাগ হয়েছে, ফিউচারকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। একই নাম, এইগুলোই 4টে, এই 4টেই। এই প্রেজেন্ট কথাটাকে তুলে নিয়ে এসে এদের সামনে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্টকে নিয়ে, পাস্টকে এখানে বসাও, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আবার ফিউচারকে নিয়ে এসে বসাও, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস। এইভাবে আমাদের টোটাল কতগুলো টেন্স হলো না, টোটাল আমাদের 12খানা টেন্স হয়ে গেছে। টোটাল আমাদের কতগুলো টেন্স হয়েছে না, 12খানা। টোটাল আমাদের এই 12খানা টেন্স রয়েছে, ঠিক আছে। এই 12খানা টেন্সের মধ্যে, এই 12খানা যে টেন্স রয়েছে, 12খানা টেন্সের আগে এখানে দেখব ক্রিয়ার কালটা, মানে ক্রিয়ার কালকে কী করে টেন্স বলা হয়, ঠিক আছে। ক্রিয়ার কালকে
কী করে টেন্স বলা হয় আমরা এবার এটাকে বিশ্লেষণ করে দেখব। চলো একটা উদাহরণ দিয়ে দেখি। যদি বলি যে এই উদাহরণটা দিয়ে যদি বলছি আমরা বই পড়ছি, আবার এই বলটা বললাম যে আমরা পাস্ট টেন্সে বলছি আমরা বই পড়েছিলাম। আবার আমরা বলবো কি, এটাতে কি বলবো, আমরা বই পড়বো। তাহলে দেখো তিনটে টেন্স উদাহরণ দিয়েছি। উদাহরণটা দিলে বাংলা ইংলিশ দিতে পারতাম, ইংলিশের থেকে বাংলাটা বেটার বোঝানো যায়, ঠিক আছে। বাংলাটা দিয়ে দেখো, আমরা তো বাঙালি, আগে বাংলা তারপরে ইংলিশ, ঠিক আছে। তাহলে আগে বাংলাটা দিয়ে দেখো, দেখলে ভালোভাবে বুঝতে পারবে কী বলে। দেখো আমরা বই পড়ছি, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার, এটা এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার। এটা কি বলছে, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট এই বাক্যের, এটাও কি অবজেক্ট, এটা কি এটাও ভার। আবার এটাও কি সাবজেক্ট, এটাও কি অবজেক্ট, এটাও কি না ভার। অর্থাৎ একটা কথা বলতে পারি আমি তোমাদেরকে, ভালোভাবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, সে যত বড় বাক্য হোক প্রথম তো সাবজেক্ট বসছে, সে ফ্রেশ সে একটা অন্য ব্যাপার থাকে, সেগুলো বাধ্য। কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট মানে প্রথমে সাবজেক্ট থাকছে, তারপরে সাবজেক্টের পর ভার্ব থাকবে। তাহলে যে ভাবটা থাকবে সবসময়, আমাদের বাঙালি মানে বাংলা প্রথম আসবে। তাহলে প্রথম যদি বাংলা আসে, তাহলে সবসময় মনে, যত বড় বাক্য হোক সবার শেষে, বাংলা বাক্যের সবার শেষে যে থাকবে সেই হচ্ছে আমাদের মেন ভাব, ঠিক আছে। তাকে প্রথম সাবজেক্ট বসিয়ে তারপরে এই বাংলা বাক্যের শেষে যে থাকবে তাকে নিচে ওখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে বাংলা বাক্যের শেষে যে থাকবে সে হচ্ছে ভাব। তাহলে দেখো এই বাক্যগুলো, এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তিনটে টেন্সে আমি করালাম। তিনটে টেন্সের ক্ষেত্রে দেখো, তিনটে টেন্সই একটু অন্য কালে নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। তিনটে টেন্স নিলাম, তিনটে টেন্সের উদাহরণ নিয়ে নিলাম। আমরা বই পড়ছি, আমরা বই পড়েছিলাম, আমরা বই পড়বো। তাহলে দেখো কমন কোনটা, কমন হচ্ছে আমরা বই, আমরা বই। তাহলে আলাদা কোনটা, পড়ছি, পড়েছিলাম আর পড়বো। তাহলে আমি যদি এই পড়ছি কথাটা না বলি, পড়ছি কথাটা বললাম না, কিংবা পড়েছিলাম কথাটা বললাম না, পড়বো কথাটা বললাম না, তুমি বলো তো আমরা বই দিয়ে তুমি কোন টেন্স বলবে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, কোনটা বলবে। কিন্তু যদি তুমি এগুলোকে না বলো, না বলে তুমি কি করছো, শুধু বলি পড়ছি, তাহলে পড়ছি কথাটা বললেই কিন্তু আমি বুঝি আমরা কখন করছি না প্রেজেন্টে পড়ছি, বর্তমানে বলতে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। আবার যখন কী করছিলে না পড়ছিলাম, তাহলে শুধু এইটুকু কথাটা বলছি যে পড়ছিলাম, তাহলে পড়ছিলাম কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা যে ভাবতে হবে যে আমরা আগে পড়েছিলাম। আবার পড়বো কথাটা বললে ভাববো যে আমরা এখনও পড়িনি, পড়া হয়নি, তাহলে ফিউচার টেন্সে, তাই না। তাহলে এইগুলো কি, তাহলে এই যে পড়ছি, পড়েছিলাম, পড়বো, এগুলো কি, এগুলো ভার। তাহলে এগুলোর উপরে তাহলে এতক্ষণ ধরে এই সাবজেক্ট, এই যে অবজেক্ট, হ্যাঁ, এদের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা টেন্স নির্বাচন করতে পারলাম না, তাই তো। আমরা বই যদি বলি কোন টেন্স বলতে পারা যাবে, কোনোভাবেই বলতে পারা সম্ভব নয়। তাহলে আমরা বই কোনোভাবেই বলতে পারা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত তুমি ভার্বটাকে বলছো। তাহলে এই শুধু এই সাবজেক্ট এবং অবজেক্ট যদি না থাকে, তবুও ভার্ব দিয়ে আমরা বলতে পারবো যে কোন টেন্স, তাই না। তাহলে এই যে ভার্বের উপর ডিপেন্ড করে কি করা হচ্ছে না টেন্স নির্বাচন করা হচ্ছে ভার্বের উপর। ভার মানে কি না, ভার মানেই হচ্ছে ক্রিয়া। তাই এর যে কোন সময় হচ্ছে, কোন সময় ঘটছে তার উপর ডিপেন্ড করে আমাদের কি নির্বাচন হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমাদের এই যে টেন্স লেখা হয়ে আছে না, কনসেপ্ট টেন্স, এই টেন্স নির্বাচন করা হচ্ছে। এটাই হচ্ছে টেন্স। এই যে যা টেন্স করছো, যা টেন্স পড়বে, এই যে টোটাল 12খানা টেন্স বললাম, এইখানে 12খানা টেন্স, এই 12খানা টেন্সেরই টোটাল প্রজেক্ট দাঁড়িয়ে আছে কার উপরে, এই ক্রিয়ার উপরে, এই ভার্বের উপর দাঁড়িয়ে আছে। এই ভার্বটাই হচ্ছে মেন। এই ভার্বকে লক্ষ্য করে তৈরি করতে হবে, ভার্ব ছাড়া কখনো টেন্স সম্ভব নয়, ঠিক আছে। তাহলে ক্রিয়ার কালকে কী করে টেন্স বলা হলো বুঝে গেল। চলো সেই টেন্সগুলোকেও কয় ভাগ করা হয়েছে, 4টে করে ভাগ করা হয়েছে। এগুলো বিশেষ করে কিছু করার দরকার নেই, বিশেষভাবে এটা জাস্ট আমি বললাম যে কী করে আমরা ক্রিয়া কালকে টেন্স বলা হয়, তার জন্য আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম যে এটা এভাবে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। এই জন্য ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, ভার্বের উপর ডিপেন্ড করে করা বলে, অন্য কারোর উপর নয়। একটা বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, হ্যান ত্যান আরও অনেক কিছু আছে, ঠিক আছে। যাই থাকুক না কেন, একটা বাক্যের যে ভার
তার উপর ডিপেন্ড করে আমাদের টেন্সকে নির্বাচন করতে হয়, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স সব কিছু নির্বাচন করতে হয়। কিংবা এই যে যে আমাদের 12খানা টেন্স, এই যে আমাদের 12খানা টেন্স বেরিয়েছে এখান থেকে 12খানা টেন্স, এই 12খানা টেন্স করে যদি আমরা নির্বাচন করতে চাই কিংবা কোনো বুঝতে যাই, তাহলে আমাদের এই ক্রিয়া এই ভার্বকে আমাদেরকে আগেই বেছে নিতে হবে। উইদাউট ভার্ব আমরা কখনোই কিন্তু এই টেন্সের কোনো কিছুই, কোনো কনসেপ্ট, কোনো কিছুই তৈরি করতে পারবো না বা বুঝতে পারবো না, সম্ভবই নয়, কোনোভাবে সক্ষম নয়। তাই টোটাল আমরা কতগুলো টেন্স পেলাম? এই প্রেজেন্টকে 4টে, পাস্টকে 4টে, আবার ফিউচারকে 4টে করে ভাগে টোটাল 12খানা টেন্স পেলাম। এই 12খানা টেন্সকে তোমাদের কী করতে হবে? A to Z একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটাল 12খানা টেন্সকে খুব সুন্দরভাবে নিখুঁত ডিটেলসে তোমাদেরকে ক্লাস করতে হবে। যদি আমরা টেন্সের উপর বেস করে মানে কমন ইরর কিংবা অন্য কোনো গ্রামাটিক্যাল কোনো কিছু লিখতে যাই, কোনো কিছু প্যারাগ্রাফ, রাইটিং স্কিল যা কিছু বর্ণনা লিখতে যাই আমরা, তাহলে এই 12খানা টেন্সের ভূমিকা কিন্তু অত্যাবশ্যক। তোমরা ভালো করে জানো, তোমরা একটা লেভেল পর্যন্ত চলে এসো পড়াশোনা করতে করতে, তোমরা ভালো করে বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, টেন্সের গুরুত্বটা কতটা। তাহলে এই টেন্সটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে অন্যান্য জিনিসগুলো, তাহলে অন্যান্য যে গ্রামারগুলো রয়েছে সেগুলো আমরা বেসিক্যালি খুব ভালো করে করতে পারবো। তাহলে চলো একদম আমরা গ্রামারগুলোকে একটা টেন্স ধরে, তাড়াহুড়ো নয়, তা একটা টেন্স ধরে আমরা সুন্দরভাবে গ্রামারগুলোকে একদম নিখুঁতভাবে বুঝে নেবো। তাহলে প্রথম থাকছে আমাদের কি না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথম থাকছে কি, এই জন্য বলছে বেসিক কনসেপ্ট অন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপর যে বেসিক যে জিনিসগুলো থাকে, বেসিক এবং প্রায় ডিটেলসও বলতে গেলে এখানে পুরোপুরি দেওয়া আছে, মানে এখানে যা কিছু দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাইরে আর কিছু হতে পারে না। ঠিক আছে, এমনভাবে পিডিএফটা রেডি করা আছে, আমাদের পাওয়ার পয়েন্টটা রেডি করা আছে। প্রত্যেকে এই পিডিএফটা খুব ভালোভাবে লক্ষ্য করো এবং প্রত্যেকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো কীভাবে ক্লাসটা করছি। ঠিক আছে, তাহলে একটা প্রথম উদাহরণ দেখছি। প্রথম যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বলা হয়, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে দিয়ে যদি আমি ব্যাখ্যা করে বলি, প্রথমে একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল দিয়ে শুরু করছি। কাকে বলে কোনো কিছু জানার দরকার নেই, কোনো কিছু লাগবে না, জাস্ট এক্সাম্পল দিয়ে দেখো। রাম ড্যাশ দিয়ে ইংলিশ দিয়েছি, অপশানে কী কী দিয়েছি? অপশানে আমি স্টাডিজ দিয়েছি, আবার অপশানে স্টাডিড দিয়েছি, আবার 3 নম্বরে হ্যাজ রিড স্টাডিড দিয়েছি, সঙ্গে 4 নম্বরে উইল স্টাডি দিয়েছি। 4টে ভার্বই দিয়েছি অপশানে, কোনটা হবে? রাম ড্যাশ ইংলিশ। যদি আমরা বুঝতে যাই তাহলে কেউ বলবে স্যার স্টাডিজ হবে, কেউ বলবে যে না স্টাডিড হবে, হ্যাঁ, কেউ আবার হ্যাজ স্টাডিডকে বলবে না, হ্যাজ স্টাডি হবেই না, কেউ বলবে উইল স্টাডি হলেও হতে পারে। এবং প্রত্যেকের মধ্যে কনফিউশন আছে, কিন্তু আমি উত্তরে বলবো কি, এ যতগুলো অপশান আছে ততগুলো অপশানই উত্তর হবে। এর কারণটা কি, ব্যাখ্যাটা কি, কী জন্য 4টে কারণ, 4টে অপশানই আমাদের উত্তর হতে পারে? এর কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আমাদের কোনোরকম কোনো লিঙ্কার দিয়ে দিচ্ছে না যে এই যে সাবজেক্ট এবং ভার্ব আর অবজেক্ট ছাড়া অন্য কোনো কিছু নেই যার উপর ডিপেন্ড করে আমাদেরকে টেন্সটা নির্বাচন করা হতো। উদাহরণ দিয়ে বলি তাহলে কথাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, যেমন যদি আমাদের দিত এই বাক্যটা শেষে রাম ড্যাশ ইংলিশ, যদি বলতো যে টুমরো দিত, তাহলে ভাবো যে রাম ইংরেজি পড়বে, মানে আগামীকাল পড়বে, এখন তো পড়েনি, তাহলে আগামীকাল যখন টুমরো কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি কি যেটা ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স হলে তাহলে উইল স্টাডি হতো, তখন এগুলো কোনোটাই হতো না। আবার যদি এই টুমরোটা কেটে দিয়ে টুমরো জায়গায় যদি দিত যে ইয়েস্টারডে, রাম ড্যাশ ইংলিশ ইয়েস্টারডে, তখন কি হতো? ইয়েস্টারডে মানে কি গতকাল, তাহলে গতকাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে কি পাস্ট টেন্সে মানে স্টাডিড হতো, 2 নম্বর অপশানটা হতো। আবার যদি দেওয়া থাকতো যে, আবার যদি কিছু সময় আগে দেওয়া থাকতো যে আমাদের যে এই যে ধরো রাম ড্যাশ ইংলিশ দিয়ে বলছে জাস্ট নাও বললো, জাস্ট নাও কিছুক্ষণ এইমাত্র আমি রাম হচ্ছে ইংলিশটা পড়েছি, তাহলে জাস্ট নাওটা কোনটা? ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তখন আমাকে হ্যাজ স্টাডি করতে হতো, 3 নম্বর অপশানটা করতে হতো। আবার যদি বলে যে এই অপশানগুলোকে না দিয়ে যদি ডাইরেক্ট বলেই তো শেষে গিয়ে ডেইলি কিংবা এভরিডে, প্রত্যেক দিন বলেই তো যে রাম প্রত্যেক দিন ইংরেজি পড়ে, তাহলে প্রতিদিন যখন ইংরেজি পড়ে তখন তোমাকে এই সবগুলোকে বাদ দিয়ে ফার্স্ট নম্বর অপশানটাকে তোমাকে চুজ করতে হতো, স্টাডিজ করতে হতো। কারণ স্টাডিজ কেন? স্টাডিও তো হতে পারতো, কারণটা রামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইয়েস হয়, তার জন্য আমাকে স্টাডি থেকে স্টাডি দিতে হবে। তাহলে এই যে লিঙ্কারগুলো, এই যে অ্যাডভার্বগুলো আছে, এই টুমরো, জাস্ট নাও, ডেইলি, এভরিডে, ইয়েস্টারডে, এগুলো খুব গুরুত্বপূর্ণ যে কোনো বাক্যকে টেন্স নির্বাচন করার ক্ষেত্রে। তার জন্য প্রত্যেকটা বাক্যে একটা না একটা হিন্ট দেওয়া থাকবে তুমি কোন টেন্সে যেতে হবে, তার উপর ডিপেন্ড করে তোমাকে টেন্সগুলোকে নির্বাচন করতে হবে। এই জন্য বলছি যে এখানে অপশানটা কি, অপশানটা আছে সবগুলো উত্তর হবে, কারণ এখানে কোনো লিঙ্কারই দেওয়া নেই, কোনো রকম কোনো অ্যাডভার্ব দেওয়া নেই, কোনো হিন্ট দেওয়া নেই যে আমরা এই টেন্সে করব। তার জন্য 4টে অপশানই হবে। তার জন্য নিচে লেখা হয়ে আছে দেখো, এভরিডে, রিসেন্টলি, ইয়েস্টারডে, টুমরো, হ্যাঁ, এগুলো কী করে না চেঞ্জ দ্য টেন্স।
টেন্সগুলোকে পরিবর্তন করে দেয়, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, তাদের বা 4টে করে যে ভাগ দেওয়া আছে সেগুলোকে চেঞ্জ করে দেবে। এই লিঙ্কারগুলোর উপর দিয়ে তোমাকে ডিপেন্ড করে যেতে হবে। এবার তাহলে চলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো থাকলে আমরা চেঞ্জ করবো বা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য বলা হচ্ছে, দেখো পরের পাওয়ার পয়েন্টে দেওয়া আছে কি, অপশানে দেওয়া আছে অ্যাডভার্বস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাডভার্ব দেওয়া আছে, কিসে দেওয়া আছে, কী দেওয়া আছে, হ্যাবিচুয়াল অ্যাকশন, রুটিন কিংবা ফ্রিকুয়েন্ট অ্যাকশন। অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন বলতে কি না, হ্যাবিচুয়াল অ্যাকশন বলতে বোঝাচ্ছে প্রতিনিয়ত আমরা যে কাজটা করি, হ্যাবিট, ঠিক আছে। তারপর কী বলতে, রুটিন, আমরা রুটিনের মধ্য দিয়ে প্রতিদিন যে কাজগুলো করি। তারপরে ফ্রিকুয়েন্ট অ্যাকশন মানে যে কাজটা আমরা বারে বারে করি, যে কাজ আমরা বারে বারে করি সেই ধরনের কাজ হলেও পর্যন্ত আমাদের অ্যাডভার্ব পড়ে যায়, এগুলো অ্যাডভার্ব হয়ে থাকে। সেই সমস্ত যেগুলো যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে সেগুলোকে আমাদের অতি অবশ্যই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর করতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের কমন এরর কী করে দেবে কিংবা অন্যান্য গ্রামারে ভুল কী করে দেবে, সেটা আমরা এই উদাহরণগুলো দিয়ে মধ্যে দিয়ে দেখব। দেখো কি বলছে, দ্য ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলাটি ইজ গোয়িং ফর ওয়ার্ক, কাজের জন্য যাচ্ছে এভরিডে, প্রতিদিন। তাহলে আমরা কি পড়ে এলাম একটু আগেই, যে এই এখন এভরিডে দেওয়া আছে না, এভরিডে, তাহলে এভরিডে তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কোন টেন্সে হয়, তার গঠন প্রণালী কী থাকে না, প্রথম সাবজেক্ট, তারপর কি থাকবে ভার্ব, তারপরে কি থাকবে না, তারপরে আমাদের অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীতে। গঠনের স্ট্রাকচারে থাকবে, গঠনে থাকছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। তাহলে একটা মহিলা দিনের পর বা প্রতিদিন কাজে যাচ্ছে, এ কথাটা আমরা কাজে যাচ্ছে ইজ গোয়িং ফর ওয়ার্ক করতে পারি না, ইজ গোয়িং ফর ওয়ার্ক হতে পারে না, যেহেতু প্রত্যেক দিন করে, প্রতিদিন করে, প্রতিনিয়ত করে ওই মহিলা ওই কাজটা, ওই জায়গাটাতে প্রত্যেক দিনই কাজে যায়, তাহলে তুমি সেটাকে কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে পারো না। কারণ সে প্রতিদিন কাজে যাচ্ছে, মানে আমরা বলবো কি যে কাজটা প্রতিনিয়ত হচ্ছে, হ্যাঁ, বেসিক্যালি যে কাজটা প্রতিদিন হচ্ছে সে কাজটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু যে কাজটা প্রত্যেক দিনই হবে, সেটা প্রত্যেক দিনই হবে, সেই কাজটাকে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কখনোই হবে না। এগুলো হচ্ছে কমন এররের বেসিক ভুল, যেগুলো থাকে, মিস্টেক থাকে, এগুলোকে ঠিক করে নিতে হবে। তাহলে কী হবে, প্রত্যেক দিন যখন আমরা কাজ করব, প্রতিদিন যে কোনো কাজটা এখন রুটিনের মধ্য দিয়ে করছি, রুটিন অ্যাকশানে করছি, তখন আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না করে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে না করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর দিয়ে করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কী থাকছে না, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। তাহলে এই বাক্যটাকে দ্য ওল্ড ওমেন ইজ গোয়িং ফর ওয়ার্ক এভরিডেটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারে নিয়ে আনলে কী হবে, তাহলে প্রথমে সাবজেক্ট যেমন থাকবে তেমন থাকছে। সাবজেক্ট কী আছে, দি ওল্ড ওমেন, তাহলে দি ওল্ড ওমেন লিখে দাও, দি ওল্ড ওমেন। তারপর কী থাকছে, ভার, তার মানে এখানে কী দেওয়া আছে, অক্সিলারি ভাব দেওয়া আছে, অক্সিলারি ভাব এখানে দেওয়া নেই, তাহলে ইজটা আবার কাটা যাবে। ইজ না হয়ে তাহলে কী হবে, গো আছে, মেন ভার্ব আছে, মেন ভার্বের সঙ্গে এখানে গঠন পয়েন্টে কোনো কিছু যুক্ত নেই, তাহলে গো হবে, গো। এবার গো, আর কি পড়ে আছে, ফর ওয়ার্ক এভরিডে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা এইটা হচ্ছে গঠন প্রণালী। কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে কর্তা যদি থার্ড পার্সন হয়, তাহলে কি হবে না, তাহলে ভার্বের শেষে এস বা ইএস হয়, ভার্বের শেষে। এবার ওল্ড ওমেন দেখো, বৃদ্ধ মহিলার কথা বলেছে, একজন ব্যক্তি সবসময়ের জন্য থার্ড পার্সন হয়ে থাকে, তাহলে সেটা কী হবে, গো থেকে গোজ হবে, ঠিক আছে। এটা হলো প্রথম উদাহরণ। দ্বিতীয় দেখো, রাম হ্যাজ ইউজুয়ালি বিলিভড এভরিডে, রাম প্রত্যেকদিন প্রত্যেক জিনিসকে বিশ্বাস করে নেয়। তাহলে এভরিডে যখন হচ্ছে, তাহলে কী হবে, তোমাকে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে করতে হবে, তাহলে হ্যাজ কেটে দিতে হবে, হ্যাজ কেটে দিয়ে বিলিভড হবে না, বিলিভস হবে, ঠিক আছে। রাম থার্ড পার্সন আছে, তাহলে বিলিভ থেকে বিলিভস হবে, আর লিখলাম না ওইটা। তারপর দ্য আপেল ইজ গোয়িং টু রাইভ ইন আটাম, মানে শরৎকালে আপেল পাকতে যাচ্ছে, এইভাবে বাক্যটা মানে আসে যে এভাবে শরৎকালে এবারে আপেলগুলো পাকতে যাচ্ছে, তার মানে যাচ্ছে মানে কি, আমাদের স্বাভাবিকভাবে আমরা করবো কি, যে কোনো কাজ চলছে মানে কন্টিনিউয়াসলি হবে, তার মানে এটা একদমই নয়। প্রত্যেক বছরই মানে শরৎকালে আপেল পাকবে, এটা হচ্ছে তার মানে রুটিন বা কিংবা হচ্ছে ফ্রিকুয়েন্ট অ্যাকশন বা মানে ফ্রিকুয়েন্ট অ্যাকশন বলা যেতে পারে, যে প্রতিনিয়ত হয়, প্রতি বছরই হয় এটা, ঠিক আছে, এর কোনো ব্যাঘাত ঘটে না। তাহলে এই ধরনের যখন প্রতিনিয়ত বা প্রতি বছর হয় কোনো কিছুকে, কোনো তার নিয়ম ভাঙে না, এমন যখন কোনো কাজ হয়, যখন প্রতি বছরই, প্রতি মাসে, প্রতিদিনে যখনই হবে, তখন সেখানটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, ওটা ইজটা কাটতে হবে, ইজটা কেটে গোর সঙ্গে কী করতে হবে, গো থেকে গোজ হবে। আপেল একটা রয়েছে, ঠিক আছে, আর একটা তো বোঝায়নি, কারণ সমস্ত আপেলকে একত্রে বলেছে, যেমন ম্যান বলবে, ম্যান ইজ এ মোটাল এনিম্যাল, বা ম্যান ইজ মোটাল বলে দিল, তাহলে ম্যান ইজ মোটাল মানে মানুষ পার্থিব, তাহলে ম্যান মানে কি একটা মানুষই পার্থিব, পৃথিবীর সমস্ত মানুষকে একত্রে এক ম্যান বলে বলছে, ঠিক আছে। যাই হোক, তাহলে আপেলটা কি হলো, আপেল হয়ে গেল, ইজটা কাটা গেল, গোয়িংয়ের আইএনজি কাটা যাবে, কন্টিনিউয়াস হচ্ছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট গঠন প্রণালী সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
এর উপর দিয়ে বাক্যটা গঠন করতে হলো। তারপর দেখো কিছু কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, দেখো বলছে টাইমলেস অ্যাডভার্বস। তাহলে প্রথম পয়েন্টে আমরা কি পেলাম, প্রথম পয়েন্টটা থেকে আমরা পেলাম প্রতিনিয়ত কিংবা এভরিডে কিংবা রিসেন্টলি কিংবা ইয়েস্টারডে, টুমরো, এগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে তাহলে সেই বাক্যটা আমাকে অবশ্যই কী করতে হবে, কিংবা আমরা যখন পড়ে বুঝতে পারবো একটা বাক্যকে মিনিং করে যে ওই বাক্যটা প্রতিনিয়ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিংবা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন হচ্ছে, যে কাজটা হচ্ছে, তখন আমাদেরকে কী করতে হবে, ওই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীর উপর দিয়ে আমাদের বাক্যটা গঠন করতে হবে। 2 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে, টাইমলেস অ্যাডভার্বস। টাইমলেস অ্যাডভার্ব কী আছে, টাইমলেস কী অ্যাডভার্ব কোনগুলো আছে দেখো, অলওয়েজ, নেভার, অফেন, সেলডম, রেয়ারলি, হার্ডলি, ইউজুয়ালি, ওকেশনালি, রেগুলারলি, ডেইলি এবং ওয়ান্স ইন এ ওয়ার, টুয়াইস ইন এ ওয়ার, ঠিক আছে, অর্থাৎ একটা বছরে দুবার, একবার, হ্যান ত্যান, এগুলো যদি হয়, এগুলো যদি কোনো টেন্সের কোনো বাক্যের মধ্যে অতি অবশ্যই যদি থাকে তাহলে সেই বাক্যগুলোকে তোমাদের অতি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর গঠন করতে হবে। এই বাক্য, এই ওয়ার্ডগুলো যদি অন্য একটা বাক্যের মধ্যে দেওয়া আছে এবং সেই বাক্য যদি অন্য টেন্সের গঠন প্রণালীতে গঠন করা থাকে তাহলে সেই বাক্যটা ভুল, ঠিক আছে। তাই কী করতে হবে, সেই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীতেই তোমাকে গঠন করতে হবে। উদাহরণ দিয়ে দেখো কী বলেছে, নিচে একটা নীল চার চিহ্ন দিয়ে লেখা আছে কি, যে হ্যাবিটস অ্যান্ড রুটিন, হ্যাবিটস অ্যান্ড রুটিন অ্যাকশান অলওয়েজ ভ্যালিড ইন এভরি টাইম, ঠিক আছে, ইন এভরি টাইম সো দে টেক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এভরি টাইম সবসময়ের জন্য রুটিন এবং হ্যাবিট সবসময়ের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই সিম্বলাইজ করে, ঠিক আছে, হ্যাবিটস এবং হচ্ছে রুটিন। তার জন্য কী বলতে হবে উদাহরণ দিয়ে, এ রোলিং স্টোন উইল গেদার নো মোস, বলছে একটা গড়ন্ত পাথর, চলন্ত পাথর কখনোই তার মধ্যে শ্যাওলা পড়তে পারে না, ঠিক আছে। নিচে উদাহরণটা দেওয়া আছে, এ রোলিং স্টোন গেদার্স নো মোস। তাহলে এটা কি, এটা এই দেখো লেখা আছে প্রোভার্বস। প্রোভার্ব মানে কি, প্রোভার্ব মানে কি, যেগুলো সবসময় সত্য, এগুলো কোনো প্রমাণ মানে ভুল বলে প্রমাণ করাই যাবে না, সবসময়ের জন্য এটা সত্য বলে প্রমাণ। যে পাথর, চলন্ত পাথরে কোনোদিন হচ্ছে তোমার কোনো শ্যাওলা পড়ে না, ঠিক আছে, এটা তো কোনো পড়বে না, এটা তো সবসময় চিরন্তন সত্য। তাহলে এটাকে কী করতে হবে, চিরন্তন সত্য যে বাক্যগুলো হবে সেই বাক্যগুলো সবসময়ের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে করতে হবে, এগুলোকে বলা হয় প্রোভার্বস। যেমন আমরা বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য আর্থ মুভস রাউন্ড দি সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে দেখো এই যে বাক্যগুলো, এগুলো সবই প্রভাব। কেন প্রভাব, কেন না এগুলো কোনো মিথ্যা বলে প্রমাণ করা যাবে না, ঠিক আছে, এগুলো সবসময় চিরন্তন ঘটে থাকে। তাহলে যে কাজগুলো চিরন্তন সত্য, যা কখনো প্রমাণ করে যায় না, ভুল বলে প্রমাণ করা যায় না, তেমন বাক্যগুলোকে তোমাকে কী করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করলে কি, সাবজেক্ট, ভার্ব, এই যে অবজেক্ট, কর্তা থার্ড পার্সন হলে ভার্বের শেষে ইএস, সান থার্ড পার্সন একটা, তাই হচ্ছে রাইজ থেকে রাইজিস হয়েছে, আর্থ হচ্ছে থার্ড পার্সন একটা, তাই মুভ থেকে মুভস হয়েছে, হলো। তারপর উদাহরণটা কী বলছে দেখো, তারপর উদাহরণটা দিচ্ছে যে ইট ইজ টেকিং 2% টু মেক কোয়ারেল। তাহলে কী হবে, যে দুজন ব্যক্তি সবসময় যেন কী করে না, ঝগড়া করছে, ঝগড়া করে, ঠিক আছে, ঝগড়া করে হলে তাহলে কী হবে, কি বা পাশাপাশির আগে তারা সবসময় যেন ঝগড়া করে, তাহলে এটা সবসময়ের জন্য প্রভাব হয়ে যাবে। কারণটা কি না, আমাদের যে পলিটিক্সটা হয়, পলিটিক্স কিংবা রাজনীতি বলো কিংবা ঝগড়া হয়, পার্সন যখন দুজন ব্যক্তি থাকে পাশাপাশি থাকবে তখন সেখান থেকে তোমার ঝগড়ার উৎপত্তিটা শুরু হয়, ঠিক আছে, এই জন্য প্রভাবের মধ্যে ফেলছে। বলছে তাহলে এটা কী করতে হবে না, ইট টেক্স 2% হবে, ইট ইজ টেকিং 2%, ইট টেক্স 2%, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে করতে হবে। 2 নম্বর কি তারপর দিয়েছে দেখো, ইউনিভার্সাল ফ্যাক্টস অফ ট্রুথের উপরে দিয়েছে প্রভাব, এবং তারপর দিয়েছে দ্য প্লান্টস হ্যাভ প্রিপেয়ার্ড দেয়ার ওন ফুড, মানে চারা গাছ তাদের নিজেদের খাবার তৈরি করে। তাহলে গাছ তো তার নিজের খাবার তৈরি করে, তো চিরন্তন সত্য, তাদের তো কী হবে, হ্যাভ প্রিপেয়ার করবে কেন, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্লান্টস, সাবজেক্ট, প্রিপেয়ার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ব্যবহার করেছে, এবং দেয়ার ওন ফুড, তাদের খাবার তৈরি করে, মানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এর বাইরে কোনো টেন্সে গঠন হবে না যদি এগুলো থাকে, চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল, প্রভাব এবং ডেইলি, টুমরো, রিসেন্ট, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে তোমাকে অতি অবশ্যই বাক্যটা কিসে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে করতে হবে। এই যে নিচে দিয়েছে দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট, আমরা ধরো রাত্রে শুয়ে আছি, শুয়ে থেকে বলতে পারি যে আজকে সূর্য পূর্ব দিকে উঠবে,
ঠিক আছে, পূর্ব দিকে উঠবে মানে কি, উঠবে মানে এখন উঠেনি, তাহলে আমরা অতি অবস্থাটাকে উইল করে করতে হবে কিংবা শ্যাল করে করতে, ফিউচার টেন্সে করতে হবে, কিন্তু এই বাক্যটা টোটালি ভুল হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। তাহলে যে বাক্যগুলো চিরন্তন সত্য হবে কখনো পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্সের উপর ডিপেন্ড করে হয় না, সেটাকে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর ডিপেন্ড করে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কী থাকছে, সাবজেক্ট ভার অবজেক্ট, তাই সাবজেক্ট ভার অবজেক্ট দিয়ে তোমাকে বাক্যটা করতে হবে। তুমি কখনোই সাবজেক্টের পরে শ্যাল উইল ব্যবহার করতে পারবে না, হ্যাভ হ্যাজ হ্যাড কোনো কিছু ব্যবহার করতে পারবে না। তাহলে কী করতে হবে, দ্য সান সাবজেক্ট, তারপর হচ্ছে ভার, তারপর হচ্ছে অবজেক্ট, হলো ব্যাস। তারপরে চলো কী বলছে, এটাই হচ্ছে টোটাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা তাহলে এই ক্লাসটার পরে কী শিখলাম, কী দেখলাম, যে কাজ যখনই আমরা মুখে বলি না কেন, মুখে আমরা অনেক কথা বলতে পারি, যেমন ধরি বলছি যে প্রথম উদাহরণটা যেমন দিয়েছিলাম তোমাদেরকে, যে একজন মহিলা হচ্ছে প্রতিদিন কাজে যাচ্ছে, তাহলে আমরা ভার্বের উপর ডিপেন্ড করে টেন্স নির্বাচন করব। তাহলে যখন আমরা বলছি যে একটা মহিলা প্রতিদিন কাজে যাচ্ছে, যাচ্ছে মানে কি, তাহলে এখন তোরই যাচ্ছে, যায় তো সে, তার মানে একটা কন্টিনিউটি আছে, তাহলে কন্টিনিউটি থাকলে ওই বাক্যটা আমরা কিছু করবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কিন্তু কখনো করলে হবে না। কারণটা কি না, ওই মহিলা প্রতিদিন যায়, প্রতিদিন যাচ্ছে, তাহলে প্রতিদিন যে কাজটা থাকবে হবে, সেই কাজ কখনো অন্য কোনো টেন্সে হতে পারে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া। তাহলে আমরা একটাই কথা এখান থেকে শিখতে পারি আর বুঝতে পারি, যে কাজ প্রতিদিন হবে, যে কাজ প্রায় হবে, যে কাজ হয়ে গেছে, কিংবা গতকাল অমুক দিন, এই দিন, ওই দিন সেগুলো হয়েছে, তাহলে সেগুলোর উপর ডিপেন্ড করে টেন্স নির্বাচন হয়, ঠিক আছে, কিন্তু তার মধ্যে যখন আমাদের প্রভাব থাকবে, অ্যাডভার্ব থাকবে, সেই অ্যাডভার্বগুলোকে আমাদের চিহ্নিতকরণ করতে হবে। অ্যাডভার্বগুলো কোনগুলো আমি এখানে নিচে কালো রঙে দিয়ে দিয়েছি, অলওয়েজ, নেভার, অফেন, সেলডম, রেয়ারলি, হার্ডলি, ইউজুয়ালি, ওকেশনালি, এই লাইনগুলো, এই ওয়ার্ডগুলো যখন একটা বাক্যের মধ্যে থাকবে, তখন সেই বাক্যটা চোখ বন্ধ করে একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। হলো 2 নম্বর সবুজ অংশে লেখা আছে হ্যাবিটস এবং রুটিন। তাহলে যে কাজগুলো হ্যাবিটে হয়, প্রতিদিন করি, অভ্যাসগত গড়ে উঠেছে, রুটিন তৈরি করেছি, আমরা রেগুলার করছি, তাহলে সেই কাজগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে, ঠিক আছে। আর কি থাকছে, প্রভাব, যদি কোনো বাক্যে প্রভাব থাকে, তাহলে সেই বাক্য কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো বাক্য হবে না। 2 নম্বর হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্টস, ইউনিভার্সাল ফ্যাক্ট, এটাকে করা হলো না, ইউনিভার্সাল ফ্যাক্ট এবং ট্রুথগুলোকে, চিরন্তন সত্য যে ব্যাপারগুলো থাকে সেগুলোকে অতি অবশ্যই আমাদের কী করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে করতে হবে। তাহলে চলো আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে 5টা মাত্র কমন এরর রেখেছি, ঠিক আছে, কারণ বেশি বেশি করে রাখার দরকার নেই, কারণ তোমরা জাস্ট কনসেপ্টটা শিখে নাও, নেওয়ার পরে আমাদের পেড ব্যাচ থাকছে, পেড ব্যাচে অতি অবশ্যই আমি এগুলোকে করাবো, একদম ডিটেলসে, আরও ডিটেলসে পড়াবো, ঠিক আছে। এমনি জাস্ট ইউটিউবে তোমরা দেখছো সেশনটাকে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করো, ঠিক আছে, এবং কমেন্ট করতে ভুলো না। পরের দেখো কী বলছে, কমন এররগুলো কী বলছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর 5টা কমন এরর রেখেছি, ঠিক আছে। বলছে হোয়েন ইট বিকেম, যখন এটা হচ্ছে, আনলেস উই শিওরলি সেল ইট, বলছে যে হোয়েন ইট বিকেম আনলেস উই শিওরলি সেল ইট, বলছে যতক্ষণ না পর্যন্ত আমরা এটা বিক্রি করছি, ইট বিকেম, এটা কখন এটা হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত আমরা এটা বিক্রি করছি। তাহলে দেখো যে উই শ্যাল সেল ইট, দেখো উই শ্যাল শিওরলি সেল ইট, তাহলে মেন বাক্য কোনটা, মেন ভার্ব কোনটা, দুটো করে ক্লজ থাকে, একটা যে বোঝার চেষ্টা করো, যে কোনো সেন্টেন্সে দুটো করে ক্লজ থাকছে, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমরা শিখে এসেছি, ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা মেন ক্লজ। এবার একটা কমন এরর চেনার একটা ভালো কী জিনিস, যে মেন পার্ট, একটা বাক্যে যখন মেন ক্লজ যে থাকছে, মেন ক্লজ যে বাক্যে থাকবে, যে টেন্সে থাকবে, বাক্যটার অপোজিট বাক্য সেই টেন্সে অতি অবশ্যই করতে হবে। তাহলে মেন ক্লজ কোনটা না, যে বাক্যগুলোর সঙ্গে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট চেনার হচ্ছে একটা ভালো উপায় কি না, যে বাক্যের সঙ্গে লিঙ্কার থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার, যেমন হু, তারপর হুম, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে দ্যাট, ঠিক আছে, তারপর হচ্ছে হোয়েন, এই ওয়ার্ডগুলো থাকবে যে বাক্যের সঙ্গে, সেই বাক্য কখনোই মেন ক্লজ হবে না, সেই বাক্যের জন্য সবসময়ের জন্য ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে যে বাক্যের সঙ্গে সবসময়ের জন্য কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার যুক্ত থাকবে, যেমন বললাম হু, হুম, হুইচ, হোয়ার, এগুলো যুক্ত থাকবে, সেই বাক্যটা সবসময়ের জন্য কিসে হবে না, সেই বাক্য যেন সবসময়ের জন্য ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হবে, তার বিপরীত বাক্যটা সবসময়ের জন্য মেন ক্লজ হবে। তাহলে এখানে দেখো এই যে হোয়েন কথাটা যুক্ত আছে, তার মানে কি, হোয়েন থেকে হোয়েন ইট বিকেম আনলেস, তাহলে এই বাক্যটা কি, এই বাক্যটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই বাক্যটা কি না, মেন ক্লজ, উই শ্যাল শিওরলি সেল ইট, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে মেন ক্লজ। তাহলে এই বাক্যটা তাহলে কোন টেন্সে আছে, এই বাক্যটা দেখো প্রেজেন্টের শ্যাল মানে কি, শ্যাল শুট, তাই তো,
স্যাল শুট শুট, তাহলে স্যাল শুট শুট হলে তাহলে স্যালটা তো আছে, প্রশ্ন কী দেওয়া আছে, স্যাল দেওয়া আছে, স্যালটা তাহলে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাহলে এই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই পাশের বাক্যটা কিছু হবে, প্রেজেন্ট টেন্সে হবে। তো কিন্তু এটা বিকাম থেকে কী দেওয়া আছে, বিকাম থেকে বিকেম মানে ভি2 দেওয়া আছে, বিকামের কী ফর্ম হয়, বিকামের ভি2 কি না বিকেম। তাহলে এই বাক্যটা আমি কি বললাম, মেন ক্লজ যে টেন্সে থাকবে, মেন ক্লজ কোন টেন্সে আছে, ভি1 প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই পাশের বাক্য যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকছে তাহলে তাকেও কিসে করতে হবে, তাকেও তোমাকে পাস্ট প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে বিকেম কেটে দিয়ে কি হবে, বিকাম হবে। এবং সঙ্গে আর কি হবে, ইট যেহেতু আছে, ইটটা কোন পার্সেন্ট বললাম, যে কোনো একটাকে বোঝালে থার্ড পার্সেন্ট হয়, তাহলে ভার্বের শেষে তখন এস বাই এস হবে, বিকামস হবে। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর কি বলছে দেখো, আচ্ছা, দ্য ম্যান কল্ড all his sons and told them that diamond কাট ডায়মন্ড। কি বলছে, তাহলে দেখো লোকটি হচ্ছে ডেকেছিল, তো সব ছেলেদেরকে ডেকেছিল অ্যান্ড টোল এবং বলেছিল তাদেরকে যে ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটা হচ্ছে। ঠিক আছে, ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটা হয়। ঠিক আছে, তাহলে এখানে বাক্যটা ভুল কোথায় দেওয়া আছে, এই বাক্যটা ভুল আছে। কেন ভুল আছে না, এটা প্রভার, ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটা একটা চিরন্তন সত্য, এটা কখনো মিথ্যা বলে তুমি প্রমাণ করতে পারবে না, ডায়মন্ড দিয়েই ডায়মন্ডটা কাটা হয়। ঠিক আছে, তাহলে যেই বাক্যটা চিরন্তন সত্য আমি একটু আগে পড়ে এলাম, প্রভাব পড়ে এলাম, তাই না, প্রভাব পড়ে এলাম, এখানে পড়ে এসছি এই যে রোলিং স্টোন পড়ে এসছি প্রভাবের ক্ষেত্রে, এখানে প্রভাবই দেখো রোলিং স্টোন দিয়ে দেওয়া আছে। তাহলে যে বাক্যগুলো চিরন্তন সত্য হয় কিংবা যা কখনো মিথ্যা বলে প্রমাণ করা যাবে না, সেগুলো শুধু একটা প্রভাব থাকে। তাহলে এই বাক্যটার মধ্যে ভুল আছে। কি ভুল না, ডায়মন্ডটা হচ্ছে কটা, ডায়মন্ডটা থার্ড পার্সেন্ট হলে কী হবে, কাঠ থেকে কাটস হবে, এটাই ভুল ছিল। আর এটা ঠিক বাক্য হবে, এটাই ভুল থাকবে মূলত। তার বলতে হি উইল ইজিলি গেট এ জব, সে খুব সহজভাবেই জব পেয়ে যাবে। ইফ হি ইমপ্রুভ, যদি সে ইমপ্রুভ করে, উন্নতি সাধন করে, হিজ স্কিল হবে, মনে ভুল দেওয়া আছে এখন কিছু একটা, যাই হোক। তাহলে কী দেওয়া আছে, তাহলে হিটা কোন পার্সেন্ট, থার্ড পার্সেন্ট হলে কী হবে, ইমপ্রুভ থেকে ইমপ্রুভস হবে, এবার এখানে ভুল দেওয়া আছে। তারপর দেখো আওয়ার ইনভেস্টমেন্ট উইল হ্যাভ ডাবলড বিফোর দ্য ডেডলাইন উইল বি রিচড, বলছে যখন আমাদের যে ইনভেস্টমেন্টটা কখন ডাবল হয়ে যাবে, ডাবল হয়েছে কখন না, যখন আমাদের ডেডলাইনটা একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, ডেডলাইনটা পৌঁছানোর আগেই আমাদের এই ইনভেস্টমেন্টটা একটা হতেই হবে, এরকমকার ব্যাপার হয়েছে। তাহলে মেন ক্লজ কোনটা না, মেন ক্লজ এইটা, তাহলে এইটা যদি মেন ক্লজ, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে দুটো বাক্যকে কখন, এটাও দেখো প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু দুটো বাক্য কখনোই কী হতে পারে না, দুটো বাক্য কখনোই হচ্ছে ফিউচার টেন্সে হতে পারে না। ঠিক আছে, অপোজিট বাক্যটা তোমাকে কী করতে হবে, প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে উইল বিটা কেটে দিয়ে কী করবো, শুধু রিচ করতে হবে, শুধু রিচ, উইল বি কেটে গিয়ে শুধু রিচ হবে। এবার কি আছে, ডেডলাইন, তাহলে রিচড হবে না, রিচেস হবে, প্রেজেন্ট টেন্সে যেহেতু রিচড করলে পাস্ট টেন্সে হয়ে যায়, প্রেজেন্ট টেন্সে তোমাকে রিচ করতে হবে। আর কর্তা থার্ড পার্সন আছে, তাই ভার্বের শেষে এস বাই এস করে দিতে হবে। উই হ্যাভ স্টার্টেড এ নিউ ব্যাচ নেক্সট উইক। ঠিক আছে, ইউ ক্যান জয়েন ইট। তাহলে আগের সপ্তাহে আমরা নেক্সট ব্যাচ যদি হয়, তাহলে নেক্সট মানে তো পরে হবে, তাহলে ফিউচার হবে, তাই না, ফিউচার হবে। তাহলে ফিউচার হলে হ্যাভ কী জন্য দেওয়া আছে, হ্যাভ মানে তো হয়ে গেছে, হ্যাভ মানে তাহলে তো হয়ে গেছে, পারফেক্ট টেন্সে মানে কি, যে কাজটা হয়ে যায় তার ফল বর্তমান থাকে। কিন্তু আমরা তো এখানে মানে স্টার্ট করব, নেক্সট উইকে শুরু করব, তাহলে শুরু করব হলে তাহলে পাস্ট টেন্সে এখানে হ্যাভ কী জন্য থাকছে, তাহলে হ্যাভ তো হওয়ার সম্ভাবনা নয়। তাহলে কী হবে, এমনি প্রেজেন্ট টেন্সে হবে, উইল হতে পারে, কিন্তু উইল কখনও মাঝে মধ্যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইমিডিয়েট টেন্সের ক্ষেত্রে মানে প্রেজেন্ট ফিউচারে বলতে পারো, প্রেজেন্ট ফিউচার বলছি, সিম্পল ফিউচারে বলতে পারো কি, যে কোনো কাজ যখন সাধারণ কিছুক্ষণ ঘটবে, কিছুদিন আগে ঘটবে, এমন বাক্যকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ঠিক আছে, সিম্পল ফিউচার নাও করতে পারো। তার জন্য বলছি যে উইল স্টার্ট না করেও তুমি করতে পারো শুধু উই স্টার্ট এ নিউ ব্যাচ নেক্সট উইক, আমরা পরের সপ্তাহে একটা ব্যাচ শুরু করবো, তাতে তোমরা কি করতে পারো, ইউ ক্যান জয়েন ইট, তোমরা যোগদান করতে পারো। তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে অবজেক্ট, হয়ে গেল। আর তুমি এখন উইলও দিতে পারো, কি বললাম, উইল না দিলেও চলবে, কেন চলবে না, সিম্পল ফিউচারকে মাঝে মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্সেও করা হয়ে থাকে, অর্থাৎ মানে ফিউচার ইনডিফিনিট টেন্সকেও মাঝে মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়, তখনই করা হয় যখন অদূর ভবিষ্যৎ বোঝায়, খুব কাছেই বোঝায়, হবে অতি অবশ্যই হবে এমনটা বোঝায়, তখন কিন্তু তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে করা হয়। তাহলে আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো গ্রামারটা, যা কিছু করিয়ে চাই প্রেজেন্ট ইনডিফিনিটটা ভালো করে, যেখানে যার সমস্যা হবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আমাকে বলতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বলতে পারো, এবং বলার পরে তোমাদের আমি যদি থাকে কোনো প্রবলেম থাকে অবশ্যই বলে দেবো। সঙ্গে ক্লাসটাকে যেখানে প্রবলেম থাকবে তোমরা পজ করে দেখে নিও। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।